আচ্ছা, আমরা একটু আজকে নতুন একটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে ডিকোডার। লাস্ট ক্লাসে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে আমরা এনকোডার পড়েছিলাম, বেসিক এনকোডার পড়েছিলাম এবং এর সাথে একটা প্রায়োরিটি এনকোডার পড়েছিলাম এবং এনকোডারটা কি সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা শুরু করব ডিকোডার। বিভিন্ন ধরনের ডিকোডার আছে, সেই ডিকোডার গুলো আমরা একটু পড়ব। পড়ার আগে আমি একটু যেতে চাচ্ছি এনকোডারে আরেকবার, যে এনকোডারটা কি ছিল, কারণ ডিকোডার এনকোডারের মধ্যে ডিফারেন্সটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে আরেকবার এনকোডারের ডেফিনেশনটা দেখতে হবে, কারণ তোমরা বাসায় কেউ পড়াশোনা করো নাই বা কেউ দেখো নাই। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আরেকবার রিভিশন করতে হবে। এনকোডারটা কি ছিল আমরা একটু দেখি। এনকোডার ছিল an encoder has a number of input lines। আমরা বলেছিলাম এনকোডার মাক্সিমাসের মতো এর কোনো সিলেক্ট ইনপুট নাই, এখানে অনেকগুলা ইনপুট লাইন থাকবে এবং অনেকগুলা আউটপুট লাইন থাকবে এবং অনলি একটা ইনপুট এট এ টাইম অ্যাক্টিভেট হবে। মাথায় রেখো যে এনকোডারে অনেকগুলো ইনপুট অনেকগুলো আউটপুট লাইন থাকবে, ডিকোডারও সেম, অনেকগুলো ইনপুট লাইন অনেকগুলো আউটপুট লাইন থাকবে। সো এইখানে দুইজনের মধ্যে ডিফারেন্স নাই। আর এনকোডারে যেটা আমরা পড়েছিলাম, অনলি ওয়ান ইনপুট ইজ অ্যাক্টিভেটেড এট এ গিভেন টাইম। একটা নির্দিষ্ট টাইমে একটা ইনপুট অ্যাক্টিভেটেড হবে এবং প্রোডিউস n বিট আউটপুট কোড। আমার কথা বোঝা গেছে? তারপরে এনকোডারে অনেকগুলো ইনপুট অনেকগুলো আউটপুট থাকবে, এট এ টাইম একটা ইনপুট অ্যাক্টিভেটেড হবে। মাথায় রেখো, একটা ইনপুট এট এ টাইম অ্যাক্টিভেটেড হচ্ছে এবং সেটা একটা আউটপুটের কোড জেনারেট করতেছে, যে কোন আউটপুট সেটার কোড জেনারেট করতেছে। আর ডিকোডারটা কি? ডিকোডারের একটা ডিফারেন্সটা হচ্ছে ডিকোডারের অনেকগুলো ইনপুট অনেকগুলো আউটপুট থাকবে, এটা সেম, কিন্তু activates only the output that corresponds to the input number। এবং এখানে অনলি অনেকগুলো আউটপুটের মধ্যে অনলি একটা আউটপুট অ্যাক্টিভেট হবে ডিপেন্ডিং অন দি ইনপুটস। তার মানে আমরা যেটা দেখতেছি, ইনকোডারে যেটা ছিল অনেকগুলো ইনপুট আউটপুট লাইন ছিল, ডিকোডারে অনেকগুলো ইনপুট আউটপুট লাইন আছে। ইনকোডারে এট এ টাইম একটা ইনপুট অ্যাক্টিভেটেড হইতো, আর ডিকোডারে এট এ টাইম একটা আউটপুট অ্যাক্টিভেট হবে ডিপেন্ডিং অন দি ইনপুট। ডিফারেন্সটা বোঝা গেছে? এবং এই যে ইনপুট যে কোডটা তুমি দিবা সেই অনুযায়ী একটা আউটপুট এট এ টাইম অ্যাক্টিভেট হবে, আর ইনকোডারে একটা ইনপুট এট এ টাইম অ্যাক্টিভেট হইতো এবং আউটপুট কোড জেনারেট করতো। আর এখানে আউটপুট অ্যাক্টিভেট হবে এবং ইনপুটের অনুযায়ী। সো দুইটার মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে ইনকোডারে ইনপুট অ্যাক্টিভেটেড হচ্ছে, ওই আউটপুটের কোড জেনারেট করতেছে, আর ডিকোডারে হচ্ছে আউটপুট অ্যাক্টিভেটেড হচ্ছে ডিপেন্ডিং অন দি করসপন্ডিং ইনপুট নাম্বার। কথা ক্লিয়ার? তোমরা কি কথা বুঝছো? এই অ্যানসার করো। জি স্যার। আচ্ছা, আমরা একটু ডিটেইলস দেখবো, ডিটেইলস দেখলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমরা এখানে বলতেছি এনকোডার এবং ডিকোডারের মধ্যে ডিফারেন্সটা বুঝলাম, দুইটা অ্যাকচুয়ালি দেখতে ডায়াগ্রাম একই রকম। ইনকোডারে যেটা হইতো ইনপুট অ্যাক্টিভেটেড হইতো এবং আউটপুটের কোড জেনারেট করতো, ডিকোডারে যেটা হচ্ছে আউটপুট অ্যাক্টিভেট হচ্ছে এট এ টাইম একটা, মানে অনেকগুলো আউটপুটের মধ্যে এট এ টাইম একটা আউটপুট অ্যাক্টিভেটেড হয়ে থাকতেছে এবং কিসের উপর ডিপেন্ড করছে? ইনপুটের উপর ডিপেন্ড করে। সো দুইটার মধ্যে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আমরা একটু সামনের দিকে আগাই, দেখি। দেখো এখানে একটা, এটা যদি দেখি, দেখো এখানে একটা হচ্ছে আচ্ছা, এখানে একটা 3 লাইন টু 8 লাইন ডিকোডারের আমাদের সার্কিট দেওয়া আছে। 3 লাইন টু 8 লাইন ডিকোডার আমরা এটাকে বলতেছি। কেন বলতেছি 3 লাইন টু 8 লাইন? কারণ আমি আগে বলেছি যে কোন একটা ডিকোডার এনকোডার মার্কস বা ডিমার্কস এর নামকরণ যদি 2 দিয়ে করো, তাহলে প্রথমে যে নাম্বারটা ইউজ করো সেটা হচ্ছে নাম্বার অফ ইনপুট এবং 2 এর পরে যে নাম্বারটা ইউজ করো সেটা হচ্ছে নাম্বার অফ আউটপুট। তো এখানে যে ডিকোডারটা আমরা দেখতেছি সেই ডিকোডারে দেখতেছি আমরা 3টা ইনপুট আছে এবিসি এবং আউটপুট আছে কয়টা? 8টা আউটপুট আছে। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি 3 টু লাইন টু 8 লাইন ডিকোডার। তার মানে 3টা ইনপুট আর 8টা আউটপুট। দ্যাটস ওয়াই 3 লাইন 2 দিয়ে ইউজ করলে আমরা আগে বলেছি, সো 2 ইউজ করেছি 3 লাইন টু 8 লাইন ডিকোডার। তার মানে বুঝবো 3টা ইনপুট আর 8টা আউটপুট। আচ্ছা, তো ডিকোডারের এখানে ফিগার বা কনফিগারেশন দেয়া আছে, ঠিক আছে। আমরা যে ডিকোডারটা একটু দেখবো, দেখো এই ডিকোডারের যদি আমরা ট্রুথ টেবিলটা দেখি, দেখো ট্রুথ টেবিলে যেহেতু 3টা ইনপুট, তো 3টা ইনপুটের জন্য কয়টা কম্বিনেশন হবে? 2 টু দি পাওয়ার 8 পুট, 2 টু দি পাওয়ার 3, তার মানে
8টা কম্বিনেশন হবে। এই যে দেখো সিবিএ 3টা ইনপুট, সি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। সো সিটাকে আমরা আগে দিছি সিবিএ, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, তো সিবিএ যেহেতু 3 বিট, 3 বিটের জন্য 2 টু দি পাওয়ার 3, তার মানে 8টা কম্বিনেশন 0 0 0 0 0 1 এভাবে 1 1 1 1 1। আচ্ছা, এই 8টা কম্বিনেশন দিলাম আমরা, এবং প্রতিটা কম্বিনেশনের জন্য একটা করে আউটপুটকে আমরা অ্যাক্টিভেট করতেছি। দেখো আউটপুট গুলো যদি আমরা দেখি, আউটপুট গুলো অ্যাক্টিভ হাই। দেখো তো কোনো লো দেওয়া আছে, অ্যাক্টিভ লো দেওয়া আছে? দেখো কোনো অ্যাক্টিভ লো দেয়া নাই। সো যদি কোনো অ্যাক্টিভ লো না থাকে, তার মানে সবগুলো ইনপুট অ্যাক্টিভ হাই আউটপুট। সো এই যে তিনটা যে ইনপুট, এই তিনটা ইনপুট সিবিএ, তিনটা ইনপুট প্রথমে কম্বিনেশন 0 0 0। এই কম্বিনেশনের জন্য এই যে আউটপুট নাম্বার যে 0 সেটা অ্যাক্টিভেট হবে। দেখো সবগুলো 0 দিয়ে রাখছি, শুধুমাত্র আউটপুট নাম্বার 0 ও 0টাকে বা প্রথম যে আউটপুট সেটাকে আমরা অ্যাক্টিভ 1 দিয়ে রাখছি। 0 0 1 তার মানে বাইনারি 1, সরি ডেসিমেল 1 যখন আমরা দিব, তখন শুধুমাত্র এই এক নাম্বার যেটা সেটা অ্যাক্টিভেট হবে, বাকি সব ডিঅ্যাক্টিভেট থাকবে আউটপুট। দেখো 0 1 0 তার মানে বাইনারি 2 নাম্বারটা, তখন 2 নাম্বারটা অ্যাক্টিভ, বাকি সব ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে। এইভাবে যখন 7 আমরা 7 1 1 1 বা বাইনারি 7 যাবে, তখন শুধু 7 নাম্বারটা অ্যাক্টিভেট থাকতেছে, মানে 1 চাচ্ছি আর আউটপুট সব 0 চাচ্ছি। আচ্ছা, তো এই আমার ট্রুথ টেবিল ডিজাইন করলাম। এই সার্কিটটা কোথা থেকে আসছে? সার্কিটটা কিন্তু ট্রুথ টেবিল থেকে আসছে। তোমাকে যখন একটা প্রবলেম সলভ করতে দিবে, তোমার এট ফার্স্ট তোমাকে যেটা করতে হবে সেটা ট্রুথ টেবিল আঁকতে হবে। সাপোজ তোমাকে একটা প্রবলেম দিয়ে দিছে, এই প্রবলেমটা আমি পরীক্ষায় তো আমি এভাবে দিব না, পরীক্ষায় দিব কিভাবে, যে একটা 3 লাইন টু 8 লাইন ডিকোডার ডিজাইন করো। তখন তুমি কি করবে? তখন তুমি 3 লাইন টু 8 লাইন, নাম থেকে তুমি বুঝতে পারছো এখানে 3টা ইনপুট আর 8টা আউটপুট আছে। তো 3টা ইনপুটের জন্য তুমি কম্বিনেশন 8টা লিখে নিলা, 8টা আউটপুটের নামকরণ করে নিলা, নিয়ে এক একটা কম্বিনেশনের জন্য এক একটা আউটপুটটাকে তুমি অ্যাক্টিভেট করবে এট এ টাইম করে, এই যে ট্রুথ টেবিলটা বানায় ফেললা। প্রবলেম করে। আচ্ছা, এই যে যখন ট্রুথ টেবিলটা বানায় ফেললা, এবার এই ট্রুথ টেবিল থেকে লজিক এক্সপ্রেশন লেখা যাবে না। তার মানে ও জিরোর ক্ষেত্রে কি হবে? তার মানে ও জিরো সমান সমান, দেখো তো, সি বার বি বার এ বার, তাই না? এই যে দেখো ও জিরো সমান সমান সি বার বি বার এ বার। ও ওয়ান এর জন্য ও ওয়ান কখন অ্যাক্টিভ? যখন সি বার বি বার, এই যে দেখো এ, এই যে দেখো সি বার বি বার এ, এটা হচ্ছে ও ওয়ান অ্যাক্টিভ। ও টু কখন অ্যাক্টিভ? দেখো ও টু অ্যাক্টিভ তখনই যখন সি বার বি এ বার, এই যে দেখো সি বার বি এ বার। একইভাবে ও সেভেন কখন অ্যাক্টিভ? যখন সি বি এ, এই যে দেখো সি বি এ। তার মানে আউটপুটটা কি? আউটপুট হচ্ছে এই যে এগুলো এক একটা আউটপুট। তাহলে যদি এখান থেকে আমরা প্রতিটা আউটপুটের জন্য আমরা এই যে এক্সপ্রেশনটা পেয়ে যাই, তাহলে এই সার্কিটটা আমরা আঁকতে পারবো না। দেখো তো, এই যে দেখো ও জিরোর ক্ষেত্রে আউটপুট কি হয়েছে? এই দেখো সি বার, এই যে দেখো সি বার ডট এন্ড গেট, এই যে দেখো বি বার, এই যে দেখো এ বার, এই যে দেখো সি বার বি বার এ বার। ঠিক একইভাবে তুমি যদি ও ওয়ান এর ক্ষেত্রে ধরো, ও ওয়ান এর ক্ষেত্রে ট্রুথ টেবিল থেকে কি পাইছিলাম? সি বার বি বার এ, এই যে দেখো, এই যে দেখো সি, এই কি হইলো, এই এখানে একটু ভুল হয়েছে, এটা একটু ভুল সার্কিট আঁকা হয়েছে। হ্যাঁ, সি বার বি বার এ হবে না, ও ওয়ান এর ক্ষেত্রে হবে সি বার বি বার এ। যে দেখো এই যে ও ওয়ান এর জন্য এই যে দেখো এটা সি বার বি বার এ, তাহলে সি বার বি বার এ যদি হয়, এখানে এটা ভুল হয়েছে, এটা এখানে কানেকশন যাবে না, এটা যাবে এখানে কানেকশন। সি বার, এই যে বি বার, এখানে ভুল হয়েছে, এটা এই যে এখান থেকে যাবে, এই কানেকশনটা একটু ভুল হয়েছে হয়তো সার্কিটটা আঁকতে গিয়ে। ঠিক আছে, সো আমার স্লাইডে যে এই যে সার্কিট আছে, সার্কিটটা একটু ভুল আছে, তো মাথায় রেখো। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, তাহলে এরকম যদি একটা ডিকোডার ডিজাইন করতে বলি তোমাদেরকে আমি, 4 ইনপুট হতে পারে, এটাকে 8 ইনপুট হতে পারে, মানে 2 লাইন টু 4 লাইন ডিকোডার হতে পারে, অথবা 3 লাইন টু 8 লাইন ডিকোডার হতে পারে। ডিজাইন করতে বললে কি তোমরা পারবে? আমি একটু কাউকে জিজ্ঞেস করছি কারো কোনো প্রবলেম আছে কিনা এখানে বুঝতে, কিভাবে ডিকোডারটা আমরা কিভাবে ট্রুথ টেবিল আঁকবো এবং সেখান থেকে কিভাবে সার্কিট আঁকবো, কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, বুঝছি। আসলে বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটাকে আরেকভাবে আমরা চিন্তা করতে পারি। দেখো
ধরো এই সার্কিটটা নাই, তাহলে সবাই তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা এটা, তাহলে এটার জন্য যদি আমরা এভাবে চিন্তা করি, এরকম ভাবে দেখো, আচ্ছা O1 এর জন্য এক্সপ্রেশন কি হবে, ধরলাম O0 না, প্রথমে O0 এর ক্ষেত্রে এক্সপ্রেশন O0 এর ক্ষেত্রে এক্সপ্রেশন যেটা হবে দেখো তো, O0 C বার B বার A বার, তাই তো? ঠিক O1 এর ক্ষেত্রে C বার B বার A, এভাবে প্রতিটা আউটপুটের জন্য এক্সপ্রেশন লিখে নিব আমরা। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রতিটার জন্য যদি এক্সপ্রেশন, আউটপুটের জন্য এক্সপ্রেশন লিখে নিই, সেই এক্সপ্রেশনটা তো এই ট্রুথ টেবিল থেকে পেয়ে যাচ্ছি যে ও অ্যাক্টিভ হতে হলে এই ইনপুটের এক্সপ্রেশন কি হবে। কারণ আমি আগে বলছি ডিকোডার ইনকোডারের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ডিকোডারের আউটপুট অ্যাক্টিভেট হয়, ইনকোডারের ইনপুট অ্যাক্টিভেট হয়। ডিকোডারে আউটপুট অ্যাক্টিভেট হয় ডিপেন্ডিং অন দ্য ইনপুট। তার মানে আউটপুট অ্যাক্টিভেট হবে, আউটপুটটাকে আমরা ধরে নিব, আউটপুট আমি কোনটা অ্যাক্টিভেট করতে চাই সেটা আমরা লিখবো আমাদের মতো করে, এবং সেই অনুযায়ী ইনপুট কোনটা সেই অনুযায়ী আমি আউটপুটকে অ্যাক্টিভেট করব। সো আমরা প্রোগ্রাম করতেছি কিন্তু আলটিমেটলি ইনপুটকে, আর অ্যাক্টিভেট করতেছে আউটপুটকে। আর ইনকোডারের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ছিল, ইনকোডারের ক্ষেত্রে ইনপুট অ্যাক্টিভেট হইতো। সো আমি যেহেতু এখানে আউটপুট অ্যাক্টিভেট হচ্ছে ইনপুটের উপর ডিপেন্ড করে, সো আউটপুট গুলাকে এক একটা কখন কোন কম্বিনেশনের জন্য কাকে অ্যাক্টিভেট করব সেই অনুযায়ী আমরা 1 গুলো দিয়ে দিব। দেখো 1 গুলো দিয়ে দিছি, এবং সেই 1 এর জন্য সে রেসপেক্টিভ যে ইনপুট, সেই ইনপুটের কম্বিনেশনটা আমরা খুঁজে বের করব। করে যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো, এইভাবে জিজ্ঞেস করেছি এখানে এন্ড গেটের জায়গায় নর গেট ইউজ করা যাবে নাকি? এন্ড গেটের জায়গায় কি ইউজ করতে চাই? নর গেট। নর গেট ইউজ করে লাভটা কি? শোনো আমি বলি, তুমি এই আউটপুট এটা চাও, ঠিক আছে না? তুমি আউটপুট এগুলা চাও। জি স্যার। এটার জন্য তুমি যদি এন্ড গেট ইউজ না করে, এর সাথে মিলে, হ্যাঁ তুমি যদি কোনো ইউনিভার্সাল গেট ইউজ করো তুমি করতেই পারো, কিন্তু সেক্ষেত্রে সার্কিট আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। দরকার কি এখানে সি বার বি বার এবার একটা এন্ড গেট ইউজ করলে হয়ে যাচ্ছে, তুমি কেন ঝামেলা করতে যাবা? না এইটাই তো সিম্পল আর কি, কোশ্চেন রাফাত করেছে তো আমি ভাবলাম যে আচ্ছা হ্যাঁ, তুমি তো চাইলে অন্য কোনো গেট দিয়ে ইউজ করতে পারো, কারণ তুমি যে বেসিক গেট, সে বেসিক গেট গুলাকে দিয়ে যদি কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চাও, তাহলে সেই বেসিক গেটের বদলে তুমি ইউনিভার্সাল গেট গুলো ইউজ করতেই পারো। বাট সেক্ষেত্রে সার্কিটটা কমপ্লিকেটেড হয়ে যাবে। সার্কিট শুধু আমি কমপ্লিকেটেড করতে চাই না। বলো স্যার, আমি যদি এবিসি এর মধ্যে যদি স্যার ইন্টারচেঞ্জ করি, যে ধরেন এ কে দিলাম হচ্ছে বাম পাশে, বি মিডল তো আছে, সি কে পাশে, স্যার আর ওইভাবেই যদি সার্কিটটা কি সমস্যা হবে? তুমি যেভাবে ট্রুথ টেবিল তৈরি করবা সেভাবে সার্কিট আঁকবা, এটা হচ্ছে মূল কথা। আমি সিটাকে এমএসবি দিছি, এটাকে এলএসবি দিছি, তুমি এটাকে যদি এমএসবি দাও, সিটাকে এলএসবি দাও, তাহলে সার্কিটটা ঠিক এটা উল্টায় যাবে। না স্যার, এমনিতেই স্যার জিজ্ঞাসা করছিলাম যে মানে আইসির কোনো কনভেনশন আছে নাকি এই জন্য। না এটা তো আমি আইসি ডিজাইন করতে বলি না, আমি তোমাকে বলছি একটা এই 3 লাইন টু 8 লাইন ডেকোডার ডিজাইন করতে যদি বলি, সেক্ষেত্রে তুমি সি এ বি নাম দিয়ে ক খ গ নাম দাও না, সমস্যা তো নাই। বুঝছি। অথবা তুমি এক্স ওয়াই জেড নাম দাও, নাম দিয়ে অনুযায়ী সার্কিট আঁকো, কোনো সমস্যা নাই। কোনটা এমএসবি বানাবা, কোনটা এলএসবি বানাবা, তুমি ট্রুথ টেবিলে যা ধরে নিবা সেই অনুযায়ী যেন সার্কিট হয়, এটা হচ্ছে আমার মূল কথা। জি স্যার। তোমরা কি সবাই অ্যানসার পেয়েছো? জি স্যার। জি স্যার। এই রোদেলা আছো? জি স্যার। বুঝতে পেরেছো কথা? জি স্যার। সত্যি? জি স্যার। আচ্ছা, এই জাহিদ আছো? জাহিদ হাসান? জাহিদ হাসান কথা বলো। স্যার আসি। তুমি কি এটা বুঝতে পেরেছো আমি যেটা বললাম? জি স্যার, বুঝতে পারছি। কৃতজ্ঞ? জি স্যার। তুমি কোথায় থাকো? তোমার ফোনে পাওয়া যায় না কেন? স্যার আমার ফোনে নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি কি বুঝতে পেরেছো কৃতজ্ঞ আমি কি বুঝাতে চাইছি? জি স্যার, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি পরের টপিকে চলে যাব, কারণ অনেকগুলো ডিকোডার আছে তো সবগুলো আজকে আমরা পড়ব। আচ্ছা, এখন এই যে ডিকোডার এতক্ষণ আমরা পড়লাম, এই ডিকোডারের কিছু নামকরণ কিভাবে করা হয় আমরা একটু দেখি। তো আমরা যদি এই সার্কিটটা দেখি, আমরা এখান থেকে দেখলামই যে এর ইনপুট হচ্ছে 3টা, আউটপুট হচ্ছে 8টা। সো এটাকে আমরা 3 লাইন টু 8 লাইন ডিকোডার বলতেই পারি। 2 দিয়ে ইউজ করলে আমি বলছি 2 ইউজ করে লাইন নামকরণ করা যায়, এ অফ ইউজ করে নামকরণ করা যায়। 2 ইউজ করে যদি নামকরণ করি সেক্ষেত্রে প্রথমে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে কি নাম্বার ইনপুট, পরে যে নাম্বারটা নাম্বার আউটপুট।
ঠিক এখানে যেটা হচ্ছে 3 লাইন টু 8 লাইন, তার মানে 3 লাইন ইনপুট, তো 3 লাইন টু আউটপুট 8টা, সো 8 লাইন ডিকোডার আমরা নামকরণ করলাম। ঠিক আছে, আরো ভাবে নামকরণ করতে পারি। দিস ডিকোডার ক্যান বি রিফার্ড টু এজ 3 লাইন টু 8 লাইন ডিকোডার, ওকে, বিকজ ইট হ্যাজ 3 ইনপুট লাইনস এন্ড 8 আউটপুট লাইনস। এটা একটা নাম হতে পারে। দেখো আমি বারবার বলি যে তোমার একটা জিনিস হয়তো পড়বে কিন্তু নামটা বুঝবে না দেখে হয়তো প্রবলেম, পরীক্ষার খাতায় হয়তো বা কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। এই জিনিসটা ক্লিয়ার থাকবা সব সময়। আরেকটা নাম হতে পারে কি, 3 নম্বরটা দেখি, 1 অফ 8 ডেকোডার। কেন 1 অফ 8 ডেকোডার বলতেছি আমরা? 1 অফ 8 ডেকোডার বলতেছি কারণ আমরা জানি ডেকোডারে অ্যাক্টিভেট হয় আউটপুট। সো 1 অফ 8 বলতে বোঝাচ্ছি 8টা আউটপুট থেকে একটা আউটপুট এট এ টাইম অ্যাক্টিভেট হয় ডিকোডারের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই এটাকে বলছি 1 আউট অফ 8। কথা ক্লিয়ার? সো এটাকে আমরা 3 লাইন টু 8 লাইন ডিকোডার না বলে 1 অফ 8 ডিকোডারও বলতে পারি, বিকজ 8টা আউটপুট এর মধ্যে থেকে এট এ টাইম একটা অ্যাক্টিভেট হয়। এইজন্য এটার নামকরণ করা হয়েছে 1 অফ 8, অথবা 3 লাইন টু 8 লাইন ডিকোডারও বলা হয়ে থাকে। সো দুইটা কিন্তু একই কথা। আরেকটা নাম আছে এই ডিকোডারের, সেটা হচ্ছে বাইনারি টু অক্টাল ডিকোডার অর বাইনারি টু অক্টাল কনভার্টারও এটাকে বলা যায়। কেন বলা যায়? বিকজ দেখো বাইনারি টু অক্টাল বলছি, তার মানে ইনপুট বাইনারি আউটপুট অক্টাল, তার মানে বাইনারি ইনপুট নাম্বারকে অক্টাল নাম্বারে তুমি কনভার্ট করতেছো। আলটিমেটলি তাই করতেছো কিন্তু দেখো, বিকজ ইট টেকস 3 বিট বাইনারি ইনপুট কোড। দেখো তো এটা 3 বিট বাইনারি ইনপুট কোড সে নিতেছে ইনপুটে, 3 বিট বাইনারি কোড। সো ইনপুটটা বাইনারি টু অক্টাল ডিকোডার অর কনভার্টার, তার মানে আউটপুট এন্ড অ্যাক্টিভেটস 1 of 8 outputs corresponding to the code, এবং 8টা আউটপুটের ভিতর থেকে একটা আউটপুটকে অ্যাক্টিভেট করতেছে। সো আমরা আলটিমেটলি এই 3 লাইন মানে 3টা ইনপুট বাইনারি কোড দিয়ে আমরা 8টার মধ্যে থেকে একটাকে আমরা অ্যাক্টিভেট করতেছি। এইজন্য এটাকে আমরা বাইনারি টু অক্টাল ডিকোডারও বলে থাকি। অক্টাল মানে 8 আর বাইনারি মানে হচ্ছে বাইনারি 3 বিট বাইনারি। সো 3 বিট বাইনারি কোড আমরা ইনপুটে নিচ্ছি, আউটপুটে 8 বিট 8টা আউটপুট থেকে একটা অ্যাক্টিভেট করছে। সো বাইনারি টু অক্টাল ডিকোডারও বলা হয়ে থাকে। সো পরীক্ষার খাতায় যদি এই প্রবলেমটা দেওয়া হয়, তোমাকে হয় বলতে পারে 1 অফ 8 ডিকোডার তৈরি করো বা ডিজাইন করো, অথবা 3 লাইন টু 8 লাইন ডিকোডার ডিজাইন করো, অথবা বাইনারি টু অক্টাল ডিকোডার বা কনভার্টার ডিজাইন করো। কথাটা কিন্তু একই থাকবে। কথা বুঝা গেছে? আচ্ছা, এই যে একটু আগে যেটা নিয়ে কোশ্চেন আসতেছিল যে স্যার যে 74138 ডিমাক্স আইসি, এই ডিমাক্স আইসিটা আমি বলেছিলাম ডিকোডার আইসি, এটাই হচ্ছে সেই ডিকোডার আইসির একদম ফুল ইন্টারনাল কনফিগারেশন আমি দেখাই দিছি। এখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। সো এটার যেটা হচ্ছে এই ডিকোডার আইসিটা আমরা অলরেডি দেখেছি ডিমাক্সে। আমরা কি বলেছিলাম, যদি এই ডিকোডার আইসির ইনেবল 1 যে পিনটা সেটাকে যদি ডাটা ইনপুট হিসেবে ইউজ করি, আর ইনেবল 2টাকে যদি আমরা ইনেবল পিন আর 5 ভোল্ট তো 5 ভোল্টই। সো এখানে যে দুইটা ইনেবল পিন আছে, দুইটা ইনেবল পিনের মধ্যে আমরা প্রথম ইনেবল পিনটাকে যদি আমরা ডাটা ইনপুট হিসেবে ইউজ করি, সেক্ষেত্রে সেটা ডিমাক্স হিসেবে কনভার্ট হয়ে যাবে। আর যদি এটাকে এই দুইটাকে ইনেবল হিসেবে ইউজ করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে একটা ডিকোডার। তাহলে আমরা দেখি এই ডিকোডারটা আইসিটা কিভাবে কাজ করে, বা তোমাদের একটু আগে কোশ্চেনও ছিল কিছু, সেই কোশ্চেনগুলো দেখে আমরা কোনোভাবে সলভ করতে পারি কি না। একটু হোল্ড করো। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা দেখি। ওকে, আমরা এই ডিকোডার আইসির পিন কনফিগারেশনটা আমরা দেখেছিলাম। আচ্ছা, এই ডিকোডার আইসির পিন কনফিগারেশন আমরা দেখেছিলাম। এটা 74138 ডিকোডার আইসি। এটা অ্যাকচুয়ালি 3 লাইন টু 8 লাইন ডিকোডার। ঠিক আমরা একটু আগে যেটা দেখলাম সেটাই, কিন্তু এটা একটা আইসি। তিনটা আউট দেখো, তিনটা ইনপুট, এই তিনটা ইনপুট হচ্ছে A1 A0 A1 A2 নামকরণ করছি আমরা। একটু আগে যেটা ছিল ABC সেটাকে তুমি এভাবে নামকরণ করছি। আউটপুট হচ্ছে 8টা, কিন্তু এখানে ঘটনা হয়েছে যেহেতু এটা আইসি, এই আইসিটার আউটপুট গুলো অ্যাক্টিভ লো। দেখো আউটপুট গুলো কিন্তু অ্যাক্টিভ লো, এই যে দেখো আউটপুট গুলো অ্যাক্টিভ লো, সবগুলোর সামনে একটা সার্কেল দেওয়া আছে।
সো আউটপুটটা যখন লো হবে তখন সেটা অ্যাক্টিভ, আর 1 হলে সেটা ডিঅ্যাক্টিভ। সো অ্যাক্টিভ লো আউটপুট। আচ্ছা, আর এখানে আমরা বলেছিলাম যে এখানে একটা এন্ড গেট দিয়ে দুইটা ইনেবল এবং তিনটা ইনেবল পিন থাকে, E1 E2 E3। প্রথম দুইটা ইনেবল যে পিন সেটা অ্যাক্টিভ লো ইনেবল, আর পরেরটা যেটা থাকে সেটা অ্যাক্টিভ হাই ইনেবল। এবং এই আইসিটাকে যদি আমরা কাজ করাতে চাই E3 যেটা, এই E3 টাতে আমরা 5 ভোল্ট অ্যাপ্লাই করি, আর E1 এবং E2 টাকে আমরা এটা অ্যাক্টিভেট করার জন্য যেটা দিতে হয় 1 বা 0 দিতে হবে সেটা আমরা দিব। সো এটা দেখতেছি যেহেতু অ্যাক্টিভ লো, সো এটা এই দুইটাকে যদি আমরা গ্রাউন্ড করি এবং E3 টাকে যদি আমরা 1 দেই, তার মানে এই দুইটাতে 0 এবং E3 তে যদি 1 দিই, তাহলে এন্ড গেটের আউটপুটটা কি হবে? 1 হবে এবং সেক্ষেত্রে প্রতিটা অ্যাক্টিভেট হবে। কথা ক্লিয়ার? জি আর স্যার। এই E1 টাকে যদি আমরা ইনপুট হিসেবে ইউজ করি তাহলে সেটা ডিমাক্স হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে আমার 74138 যে ডিকোডার আইসি, সেই ডিকোডার আইসি দেখো আমরা কনফিগারেশন দেখি। এখানে দেখো তিনটা ইনেবল আছে, একটা E1 এটা অ্যাক্টিভ লো, E2 অ্যাক্টিভ লো, E3 কিন্তু অ্যাক্টিভ হাই, এবং এই তিনটা একটা এন্ড গেট দিয়ে কানেক্টেড। সো আমরা চিন্তা করব এন্ড গেটের যদি ইনপুটে একটা 0 আসে তাহলে কিন্তু এন্ড গেটের আউটপুটটা 0 হয়ে যাবে। তাহলে প্রথমে এটার কয়টা কম্বিনেশন হতে পারে? প্রথমে ধরে নিলাম E1 অ্যাক্টিভ লো, দেখো E2 অ্যাক্টিভ লো, সো এটাকে 0 দিলাম, এটাকে 0 দিলাম, তার মানে এটা অ্যাক্টিভ হয়ে থাকতেছে, এবং E3 1 এ দিলাম, তার মানে পুরোটা অ্যাক্টিভ। সো রেসপন্ড টু দি ইনপুট A0 A1 A2। তার মানে আমরা যদি এই ইনপুটগুলা যদি আউটপুট গুলোকে রেসপন্ড করাইতে চাই, তাহলে প্রথমে আইসিটাকে অ্যাক্টিভেট হইতে হবে। আইসিটাকে অ্যাক্টিভেট কখন হবে? এটা যেহেতু অ্যাক্টিভ লো E1, সো এখানে 0 দিতে হবে। E2 অ্যাক্টিভ লো, সো এখানেও 0 দিতে হবে। আর E3 অ্যাক্টিভ হাই, সো এখানে 1 দিতে হবে। তাহলে এই যে 0 0 1, সো রেসপন্ড টু দি ইনপুট, তার মানে এটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, পুরো আইসিটা এনেবল হবে এবং সে ইনপুটে রেসপন্ড করবে। এবং যদি দেখো একটা ইনেবল E1 এ যদি আমরা 1 দিয়ে দিই, এই যে ইনেবল E1 এ আমরা 1 দিয়ে দিছি, 1 দেওয়া মানে কি? এটা যেহেতু অ্যাক্টিভ লো, সো 1 দিয়ে দিছি মানে কি? তার মানে এটা কি? এটাকে আমরা অ্যাক্টিভ করি নাই। সো ডিসেবল অল আর হাই, সো সব আউটপুট গুলো ডিসেবল থাকবে। আবার দেখো এখানে যদি E2 টাকে 1 করে দিই, তাহলে আউটপুট গুলো ডিসেবল হয়ে যাবে। E3 টাকে 0 দিলে আউটপুট গুলো ডিসেবল হয়ে যাবে। সো আমাদের আলটিমেটলি শুধুমাত্র একটা, এই যে E1 যেহেতু অ্যাক্টিভ লো, এখানে 0 দিতে হবে, E2 অ্যাক্টিভ লো, এখানে 0 দিতে হবে, E3 অ্যাক্টিভ হাই, এটাকে 1 দিতে হবে। শুধু এই কম্বিনেশনের জন্যই এই আইসিটা পুরোটা কাজ করবে, অথবা আইসিটা কাজ করবে না এবং আউটপুট গুলো ডিসেবল থাকবে। আউটপুট ডিসেবল অথবা বলতেছি অল হাই, তার মানে আউটপুট যেহেতু এটা অ্যাক্টিভ লো আউটপুট, সো লো আসা মানে সেটা ইনেবল যেহেতু অ্যাক্টিভ লো, আর যেহেতু এটা হাই আসবে তার মানে ডিসেবল, এটা তার মানে অ্যাক্টিভ লো যেহেতু এটা। আর এই যে দেখো এটা হচ্ছে পিন কনফিগারেশন এখানে দেওয়া আছে। এবার বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি কোশ্চেন চাচ্ছি তোমাদের কাছ থেকে। কোশ্চেন না থাকলে বলো, একজন করে সবাই বলো স্যার আমরা বুঝছি। স্যার বুঝছি। বুঝছি, কোয়েশ্চেন নাই। দুজনের কাছ থেকে শুনলাম বুঝছি, আর কেউ বলবা না? স্যার বুঝছি। বুঝছি স্যার। জি এই স্যার, বুঝতে পেরেছি। আমি যদি এত চিল্লাইতে পারি, সত্যি কথা বলতে কি জানো, ক্লাসের চেয়ে কেন অনলাইন ক্লাস নিতে কষ্ট হয়। আমি যদি এত ট্রাই করে বুঝাতে পারি তোমাদের, আর তোমরা খালি একটু স্পিকার অন করে বলবা স্যার বুঝছি, এই কথা বলার জন্য তোমাদের বারবার বলতে হয়। এখানে 50 জন স্টুডেন্ট, আমি কিন্তু রেসপন্স পাইলাম 5 জনের কাছ থেকে। আমি আরো শুনতে চাচ্ছি কে কে বুঝছো। স্যার বুঝেছি স্যার। স্যার বুঝেছি। জি স্যার বুঝতে পেরেছি। স্যার বুঝতে পেরেছি। স্যার বুঝেছি বুঝেছি স্যার। আচ্ছা বুঝলে ভালো, ঠিক আছে। এই রাফাত আরেকটা ছেলে, উফ, ও কন্টিনিউয়াসলি চ্যাট বক্সে স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, আচ্ছা আরেক ধরনের ডিকোডার আমরা পড়ব, সেটাকে বলছে বিসিডি টু ডেসিমেল ডিকোডার। এটা এই ধরনের একটা ডিকোডার, এই ডিকোডারের নাম্বার হচ্ছে 7442। তোমরা কেউ ল্যাবে তোমরা 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে যে কাউন্টার করেছো না? ল্যাবে 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করে কাউন্টারে কাউন্টটা দেখেছো কেউ?
ওই ল্যাবটা কি আমরা করাইছিলাম? না স্যার, আই ডোন্ট থিংক। না স্যার পড়া হয়নি আমাদের। না স্যার করার নেই। মানে আমরা ওই যে কাউন্টার থেকে যে কাউন্টটা দেখি 1 2 3 এটা 7 না, না, সেগমেন্ট ডিসপ্লেতে স্যার। আমরা দেখি নাই না? ওটা হয় নাই। আচ্ছা, তো ওইটা আমরা করাবো, মানে যদি কখনো করানোর সুযোগ হয় আর কি, মানে ওইটা তোমাদের ল্যাবে আছে। সো আমি আগেই বলেছিলাম যে তোমাদের যতগুলো এই যে আমরা ডিকোডার এনকোডার মার্কস ডিমার্কস যা পড়তেছি না, যতগুলো আইসি দেখতেছি সবগুলোর কিন্তু ল্যাব এক্সপেরিমেন্ট আছে। সো এই ল্যাবের এক্সপেরিমেন্ট গুলা করলে আমাদের এই যে এখন যেগুলো না বোঝা টপিক থাকে তখন সেগুলো আসলে ক্লিয়ার হয়ে যেত। সো সবকিছু ঠিকঠাক থাকলে তো হয়তো আমরা এতদিনে এগুলো সব পড়ার ক্লাস করতাম। আমি তো সেভাবে করাইছি তোমাদেরকে, যে ক্লাস করছি এবং ক্লাসের সাথে সাথে ল্যাব গুলো করাই ফেলতাম। এখন যেহেতু নাই, সো এইভাবে আমাদের একটু করে বুঝতে হবে আর কি। আচ্ছা, তো বিসিডি টু ডেসিমেল ডিকোডার যেটা, সেই ডিকোডারকে অন্য আরেকটা নাম আছে, সেটা হচ্ছে 1 of 10 ডিকোডার। 1 of 10 ডিকোডার কেন বলি? কারণ এর 10টা আউটপুট থাকে। 10টা আউটপুট থাকে, এট এ টাইম একটা আউটপুট অ্যাক্টিভেট হয়। সো এর নাম 1 of 10 ডিকোডার। আরেকটা নাম বলা যায় 4 to 10 ডিকোডার, কারণ 4টে ইনপুট থাকে, আউটপুট থাকে 10টা। সো এর নাম 4 to 10 ডিকোডার বলা হয়ে থাকে। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিসিডি টু ডেসিমেল ডিকোডার। কেন বলতেছি? কারণ ইনপুট থাকে 4 বিট বিসিডি নাম্বার, 4 বিট বাইনারি, আমরা বিসিডির মানে বাইনারি নাম্বার 4 বিট, এবং আউটপুট থাকে 10টা। দ্যাটস হোয়াই এটা কোনো ডেসিমেল। সো এই জন্য এটাকে বিসিডি টু ডেসিমেল ডিকোডারও বলা হয়ে থাকে। সো এই যে 7442 এই আইসির 3টা নাম আছে। একটা হচ্ছে 1 of 10 ডিকোডার, কারণ একটা আউটপুট অ্যাক্টিভেট হয় আউট অফ 10 আউটপুটস। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে, কিন্তু স্ক্রিন শেয়ারটা মাঝে বন্ধ হয়ে আটকে গিয়েছিল। আরে আমার মনে হয় আমার একটু সমস্যা হয়েছিল এখানে, দাঁড়াও একটু দাঁড়াও। জি স্যার, মানে বোঝানোর মাঝখানে হঠাৎ করে কানেকশন লস্ট। স্যার লাস্ট 1-1.5 মিনিট কিছুই শুনি নাই। কি বলো, এটা তো আমার কয়েক সেকেন্ড হয়েছে, 1-1.5 মিনিট তুমি শুনলাম না কেমনে? মানে স্যার এই স্যার এরকমই আর কি, আচ্ছা ঠিক আছে, 1 তাহলে মিনিটের মতো। আচ্ছা তাহলে আবার বলি, সেটা হচ্ছে এই যে আমরা এখন যে ডিকোডারটা পড়বো, এই ডিকোডারটাকে আমরা, এই ডিকোডারের নাম হচ্ছে দুই ভাবে আমরা লিখতে পারি, 3 ভাবে লিখতে পারি। এক হচ্ছে এটাকে বলি 1 of 10 ডিকোডার। কেন বলি 1 of 10 ডিকোডার? কারণ 10টা আউটপুট থাকে, এর মধ্যে একটা আউটপুট এট এ টাইম অ্যাক্টিভেট হয়। সো 1 of 10 ডিকোডার আমরা এটাকে বলতে পারি। আবার আরেকটা কি বলতে পারি, 4 লাইন টু 10 লাইন ডিকোডার। কেন বলি? কারণ 4টে ইনপুট আছে, 10টা আউটপুট আছে। আবার আরেকটা নাম করতে পারি বিসিডি টু ডেসিমেল ডিকোডার বলতে পারি। কেন? কারণ আউটপুট থাকে 10টা, দ্যাটস ওয়াই ডেসিমেল, এবং ইনপুট থাকে বিসিডি নাম্বার 4 বিটের। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি বিসিডি টু ডেসিমেল ডিকোডার। সো আরেকটা জিনিস, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে কোন ডিকোডারকে কি বলতেছি, কিভাবে নামকরণ করা হয়। এই জিনিসটা যদি ভুলে যাও তাহলে কিন্তু আলটিমেটলি পরীক্ষার খাতায় তুমি একটা জিনিস পারো, করে আসছো, নাম না বুঝার কারণে অ্যানসার করতে পারলা না, এরকম সিচুয়েশন হইতে পারে। সো প্লিজ এরকম সিচুয়েশন না হয় এটা মাথায় রাখবা। স্যার বিসিডি টু ডেসিমাল ডিকোডার কেন বলা হয় ওইটা আরেকবার বললে ভালো হয়। আমি তো বললাম বিসিডি টু ডেসিমেল ডিকোডার ইনপুট কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল কোড দেওয়া থাকে, মানে বাইনারি জি, নাম্বার স্যার। বাইনারি কোড দেওয়া থাকে, এজন্য বলছি বিসিডি। আর আউটপুটটা 10টা অনলি এট এ টাইম অ্যাক্টিভেট হয়, দ্যাটস ওয়াই এটাকে বলতে ডেসিমেল ডিকোডার। বুঝতে পারছি জি স্যার। তো বিসিডি টু ডেসিমেল ডিকোডারও বলা হয়ে থাকে। যে একটু আগে যেরকম আমরা ওই যে লাস্ট ডিকোডারকে আমরা নামকরণ করলাম, যে হচ্ছে লাস্ট ডিকোডার কি পড়ছিলাম, বাইনারি টু অক্টাল ডিকোডার, ঠিক একইভাবে এটা বিসিডি টু ডেসিমেল ডিকোডারও বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এখন ঘটনাটা কি হয়, চারটা যদি ইনপুট কোড থাকে, 4টে ইনপুটের কোডের জন্য কিন্তু কম্বিনেশন থাকবে 16টা, কিন্তু আউটপুট আছে কিন্তু 10টা। তাহলে এটা আমরা কিভাবে করি? দেখো 4টে ইনপুট কোড ডি সি বি এ, ডি হচ্ছে এমএসবি, এ হচ্ছে এলএসবি। তো ডি সি বি এ 4টার জন্য আমরা যদি কম্বিনেশন লিখি, দেখেন 16টা কম্বিনেশন আসছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, তাহলে এই 16টা কম্বিনেশন থেকে আমাদের আউটপুটটা তো 10টা, তার মানে 10টার জন্য শুধুমাত্র আউটপুট নিব। কোন আউটপুট? 0 থেকে 9, তার মানে 10 পর্যন্ত বা 9 পর্যন্ত আমরা, তার মানে এই 10টা আউটপুট আমরা নিব, বাদ বাকিগুলা না, কোনো আউটপুট নাই, কারণ 10টাই আউটপুট এটা।
সো এই কাজটা আমরা করে থাকি, সেটা হচ্ছে দেখো তাহলে এখান থেকে ও এটা অ্যাক্টিভ লো, দেখো এই আইসিটা দেখানো হয়েছে, এর আউটপুট গুলো কিন্তু অ্যাক্টিভ লো। সো ও0 যেটা ও0 এর জন্য আমরা এখান থেকে যদি দেখি ও0 আউটপুট, প্রথম যে আউটপুটের জন্য ইনপুট কম্বিনেশন কি হবে, ডি বার, সি বার, বি বার, এ বার। দেখো ডি বার, সি বার, বি বার, এ বার, এই যে দেখো আউটপুট, ঠিক আছে না? ও1 এর ক্ষেত্রে কি হবে, দেখো ও1 ডি বার, সি বার, বি বার, এ। দেখো ও1 এর ক্ষেত্রে এই যে দেখো ডি অ্যাক্টিভ বার, লো না? সি বার, বি বার, এই যে দেখো এ। এই যে আউটপুট তো অ্যাক্টিভ, এই যে আউটপুট তো বার দিয়ে দিছি, অ্যাক্টিভ লো হলে তো স্যার সবগুলোই 1 হয়ে যাবে তখন, মানে সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে তখন, মানে 1 1 1 জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। অ্যাক্টিভ লো তো এটা অ্যাক্টিভ লো না, অ্যাক্টিভ মানে কি আউটপুট জিরো। তার মানে যখন তুমি 0 0 0 0 দিবা তখন ও0টা জিরো হয়ে যাবে, বাকি সব 1 থাকবে। দেখো একটা জিনিস তোমরা কেন কনফিউশনে পড়ো, এটা অ্যাক্টিভ লো, দেখো সবগুলো অ্যাক্টিভ লো আউটপুট। তার মানে 0 হওয়া মানে অ্যাক্টিভ আর 1 মানে ডিঅ্যাক্টিভ। জি স্যার। সো যখন এই 0 0 0 0 কম্বিনেশন আসবে তখন ও0টা 0 হবে, বাকি সব 1 হয়ে যাবে। 0 মানে কিন্তু অ্যাক্টিভ। আবার যখন 0 0 1 0 1 হবে তখন ও1টা 0 হবে বা অ্যাক্টিভ হবে, বাকি সব 1 হয়ে যাবে। ওভার কি বলে? জি স্যার বুঝতে চুম্বন, পেরেছি। চুম্বন পুরো পজ হয়ে গেছিল তো সেটা বুঝছি, এখন কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমার কথা বোঝা গেছে? সো এটা যেহেতু আইসি, বেশিরভাগ আইসি অ্যাক্টিভ লো থাকে আউটপুটটা, ঠিক আছে? সো এটা যেহেতু আইসি, তো আমরা এই জন্য অ্যাক্টিভ লো বা অ্যাক্টিভ হাই যে আমরা দিয়েই দিছি, এই জন্য আমরা আর 1 বা 0 বসাই নাই। এখানে তুমি 1 বা 0 যদি বসাইতে চাও তাহলে এখানে কিন্তু 0 বসাইতে হবে, যেটা অ্যাক্টিভ সেটা 0, যেটা ডিঅ্যাক্টিভ সেটা 1। এবং এখানে দেখো ও9 মানে 10টা আউটপুট আমরা নিছি, বাদ বাকি গুলাকে কোনো আউটপুটের সাথে কানেক্ট করি নাই। দেখো বাদ বাকি কোনো আউটপুট নিই নাই। সো এই যে নান আউটপুট গুলা কোনো এর কোনো ইনপুট এগুলো দিলে কোনো ইফেক্ট আসবে না, কারণ ইনপুট যদি এগুলা যাও তাহলে এই যে 0 0 0 0 0 1। এখন বিসিডি টু সেট আমরা এই ডিকোডার আইসিটাকে আমরা ওই যে 7 সেগমেন্ট ডিসপ্লে দেখো নাই তোমরা, ওই যে 1 2 ওই যে তোমার ডিজিটাল ক্লকে যে ডিসপ্লেটা ইউজ করা হয় এলইডি ডিসপ্লে, ওই এলইডি ডিসপ্লের সাথে যদি আমরা কাউন্টারকে কানেক্ট করতে চাই তাহলে এই যে বিসিডি টু ডেসিমাল ডিকোডার 7442 এই ডিকোডারটা দরকার হয়। এই ডিকোডার দিয়েই আমরা এই যে ইনপুট, ধরো তোমরা এই যে তোমরা যে কাউন্টার বানাইছো, এটাও তো কাউন্টার যদি বানাইলা, এই ইনপুট থাকে 4টা মানে 16 পর্যন্ত সে কাউন্ট করতে পারে। 16 পর্যন্ত যখন 0 0 0 কাউন্ট করবে তখন কাউন্টারে 0 দেখাবে, ওই 7 সেগমেন্ট ডিসপ্লে 0 দেখাবে। যখন 0 0 1 কাউন্ট করবে তখন 7 সেগমেন্ট ডিসপ্লেতে 1 দেখাবে। যখন 0 1 0 কাউন্ট করবে তখন 7 সেগমেন্ট ডিসপ্লে 2 দেখাবে। এই যে কাজটা করি, তার মানে এই বাইনারির সাথে এই 7 সেগমেন্ট ডিসপ্লেকে তো কানেক্ট করতে হবে। তার মানে তুমি কাউন্টার আউটপুট কিন্তু বাইনারি আসতেছে। তোমরা ল্যাবে যেটা দেখো সেটা কিন্তু তোমরা কি দিয়ে দেখো, এলইডি দিয়ে দেখো। এলইডি দিয়ে দেখা মানে কি, সেখানে তোমরা বাইনারি আউটপুট পাচ্ছ। সেই এলইডির যে আউটপুট গুলা, এগুলাকে যদি এই ডিবিসিএ 4টা ইনপুটের সাথে কানেক্ট করে দিই, এই 7442 এবং এর আউটপুট গুলাকে যদি এই আউটপুট গুলো যে 10টা, এই 10টা আউটপুট গুলা 7 সেগমেন্ট ডিসপ্লেরও ইনপুট 10টা। দেখো আমি মনে বুঝাইতে পারি নাই। সো 7 সেগমেন্ট ডিসপ্লে, সো এই যে বাইনারি আউটপুট এবং 7 সেগমেন্ট ডিসপ্লের ইনপুট, এর মাঝখানে এই ডিকোডারটা ব্যবহার করে 7 সেগমেন্ট ডিসপ্লেকে কানেক্ট করা হয়। তার মানে তোমরা যে বিভিন্ন যে বিলবোর্ড বা বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ড কাপের কাউন্টডাউন, মুজিব বর্ষের কাউন্টডাউন, বিভিন্ন কাউন্টডাউন দেখো না, এই কাউন্টডাউন যে ডিসপ্লেতে দেখায় এলইডি ডিসপ্লে, ওই এলইডি ডিসপ্লের সাথে কিন্তু কাউন্টার আছে। সেই কাউন্টার দিয়ে এই 7442 ডিকোডার দিয়ে কানেক্ট করে সেটা ডিসপ্লের সাথে কানেক্ট করা হয়। সো ডিসপ্লেকে কানেক্ট করার জন্য কোন একটা বাইনারি কাউন্টারের সাথে এই ডিকোডারটা ইউজ করা হয়। কথা ক্লিয়ার? স্যার এটা 74138 দিয়ে করা যাবে না? এটা তো ওইটা দিয়ে তো 74138 দিয়ে কেমনে করবা? কারণ তোমার যে 7 সেগমেন্ট ডিসপ্লে দেখাই, আমি তোমাকে 7 সেগমেন্ট ডিসপ্লে ইয়ে দেখাই। এই যে দেখো এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে। এটা 7 সেগমেন্ট ডিসপ্লে। দেখো ইনপুট কয়টা, 1 2 3 4 5 6 7।
7টা ইনপুট না? এখন 8 9 10 দেখো 10টা। সো এই 10টা 7 সেগমেন্ট ডিসপ্লে ইনপুটও থাকে 10টা। সো এই 10টার সাথে কানেক্ট করার 10টার সাথে কানেক্ট করার জন্য এই ডেকোডার ইউজ করি, কারণ এই ডেকোডারের আউটপুটও 10টা। সো 7 সেগমেন্ট ডিসপ্লেকে যদি তুমি ড্রাইভ করাইতে চাও, ওর জন্য যে ডিকোডার লাগে সেই ডিকোডার কিন্তু এই ডিকোডারটাই। 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য এটা বানানো, বিকজ এটার আউটপুট এবং সেগমেন্ট ডিসপ্লে, এটার আউটপুট তো 7 সেগমেন্ট ডিসপ্লেতে ইনপুটে যাবে, তো সেটা ওইভাবে ম্যাচ করে বানানো, দুইটাই 10টা করে বানানো। আর একটু আগে যেটা দেখলাম সেটা তো আউটপুট মাত্র 7টা, কিন্তু 7 সেগমেন্ট ডিসপ্লে 10টা লাগবে, তুমি তো কিভাবে কানেক্ট করবে তুমি এই ডিকোডার দিয়ে? না স্যার, আমি শুধু ওই 7 সেগমেন্টের 7 যেটা ওইটাই কাউন্ট করছিলাম, ওই তিনটা বাদ। 7 সেগমেন্ট ডিসপ্লে তুমি চাইলেও তো 10টার মধ্যে একটা খুলে রাখলে তুমি কাজ করবে না তো। 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভারই এটা, এটা ওভাবে বানানো, তুমি চাইলে অন্যরা তুমি ড্রাইভ করতে পারবে না, কারণ দুইটার পিন তো মিলবে না। একটার আউটপুট 7টা, ওটার আউটপিন ইনপুট লাগে 10টা, তাহলে তুমি কই থেকে দিবা 3টা? সো এটাকে ওই বেসিক্যালি 7 সেগমেন্ট ডিসপ্লের জন্যই বানানো হয়েছে এই ডেকোডারটাকে। দেখো আমি যদি অন্যভাবে চিন্তা করি, আমরা এইভাবে বলতে পারি, একটু লাইনে থাকো। একটু হোল্ড করো তোমরা। দেখো তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি যেটা বললাম, দেখো তোমার যে তুমি ধরো একটা কাউন্টার বানাইছো, ঠিক আছে? আমরা যদি এভাবে চিন্তা করি, তুমি একটা কাউন্টার বানাইছো, সে কাউন্টারে 1 2 3 4 চারটা আউটপুট আসছে, ডি সি বি এ। এটা হচ্ছে একটা, ধরো সাপোজ তুমি কাউন্টার বানানোর জন্য কি করতেছো তুমি, আচ্ছা আমি এভাবে চিন্তা না করি, এরকম ফ্লিপ ফ্লপ দিছো, তাই না? তুমি 4টা ফ্লিপ ফ্লপ দিছো, এখান থেকে যে আউটপুট আছে ডি, এখান থেকে সি বি এ। এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2, ফ্লিপ ফ্লপ 3, ফ্লিপ ফ্লপ 4। কাউন্টার ডিজাইন নিশ্চয় সবার মনে আছে। ক্লক দিলা, ধরো এখানে একটা ইনপুট ক্লক দিলা, এবং সবগুলোতে ইনপুট ক্লক আছে। এই 4টা থেকে আউটপুট আসতেছে। এই 4টায় তোমরা যখন কাউন্টার বানাইছো, এই ডি সি বি এ, এই 4টাতে 4টা এলইডি লাগায় তোমরা কানেক্ট করছো। এখানে এলইডি কানেক্ট করছো, এখানে এলইডি কানেক্ট করছো, এখানে এলইডি কানেক্ট করছো, এখানেও এলইডি কানেক্ট করছো, তাই তো? তুমি এখানে এলইডি কানেক্ট করে দেখছো, এটা দেখছি না আমরা সবাই? জি স্যার। আচ্ছা, এবার এটাকে যদি আমি 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে দেখতে চাই, কি করব? এই যে 4টা 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য, এই একটা 7 সেগমেন্ট ডিসপ্লে, ধরো এটা একটা 7 সেগমেন্ট ডিসপ্লে, এখানে ধরো বাইনারি 1 2 3 4 5 যা আসবে আসবে। এই 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে কানেক্ট করার জন্য যেটা করতে হবে, এই 7442 এই ডেকোডারটা ইউজ করতে হয়। এই ডেকোডারের কাজ কি? এই 7442 এর 4টা ইনপুট, এই যে এভাবে 4টা ইনপুট, 4টার সাথে কানেক্ট করতে হয়, এই যে ডি সি বি এ। এই 7442 এর থেকে
এর আউটপুট 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা আউটপুট এই 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে, এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে, এই যে এলইডি ডিসপ্লে যেটা, এই ডিসপ্লের সাথে কানেক্ট করে এটাকে ড্রাইভ করি। সো 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভ করার জন্য 7442 ডেকোডার ইউজ করা হয়। কেন? কারণ 7442 এর ঠিক এইভাবে এটা সর্বোচ্চ 16 পর্যন্ত, মানে যেহেতু 4টে ইনপুট বিট, সো 4টে ইনপুটের জন্য 16 পর্যন্ত সে কাউন্ট দেখাইতে পারে এখানে। এখন মজার কথা হচ্ছে 16 পর্যন্ত একটা ডিসপ্লে না, সেক্ষেত্রে দুটো ডিসপ্লে দিতে হবে, আর না হলে 0 থেকে 9 পর্যন্ত সে কাউন্ট করে দেখাইতে পারবে এই 7 সেগমেন্ট ডিসপ্লে। এবং এই যে আমি বললাম যে 74, এই যে ডেকোডার, এই ডেকোডারটা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে পারে। এই ডিকোডারটা কিন্তু 0 থেকে, এর আউটপুটটা কিন্তু 10টা, এই যে 10টা মানে কি 0 থেকে 9। তো এই 7 সেগমেন্ট ডিসপ্লেও তো 0 থেকে 9 পর্যন্ত সে শো করতে পারে। 10 শো করতে হলে তো আরেকটা ডিসপ্লে লাগবে, 1 0 এরকম শো করতে হবে। সো দ্যাটস ওয়াই 7442 যে ডিকোডার আইসি, এই ডিকোডার আইসিটাকে এই 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভ করার জন্য ড্রাইভার হিসেবে ডিকোডারটা ইউজ করা হয়। এবং কাউন্টার এভাবে একটা, তোমাদের ল্যাবে এক্সপেরিমেন্ট আছে, এরকম একটা কাউন্টার তোমরা বানাবা, সেই কাউন্টার থেকে আউটপুট আসবে 7442 ডিকোডার, সেই ডিকোডার হয়ে 7 সেগমেন্ট ডিসপ্লেতে যাবে। সে যখন 0 0 0 0 কাউন্ট করবে এখানে, তখন সেখানে আসবে 0। যখন 0 0 0 1 কাউন্ট করবে, তখন সেখানে এখানে লেখা আসবে 1 এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে। কথা বুঝতে পারছো? এই কথা না বুঝতে পারলে প্লিজ একটু কথা বলতে হবে তোমার সাথে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে দেখি। আর 7 সেগমেন্ট ডিসপ্লে দেওয়া আছে এখানে। তো এটা হচ্ছে সেই ডিকোডার আছে যেটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে ইউজ করা হয়। এখানে এই কথাবার্তাগুলো একটু আগে যেগুলো বললাম সেগুলো বলা আছে। এই যে দেখো, বিসিডি টু 7 সেগমেন্ট ডিকোডার বা ড্রাইভার, কিভাবে একটা 7 সেগমেন্ট ডিকোডার বা ড্রাইভার কাজ করে। এই যে বিসিডি টু 7 সেগমেন্ট ডিকোডার বা ড্রাইভার, এর 7442 বা 7446 বা 7447 যে কোনোটা ইউজ করা হয়, এবং এটা কিভাবে কাজ করে এখানে সার্কিটটা দেওয়া আছে দেখো। সেগমেন্ট গুলা কিভাবে, এখানে এলইডি গুলা কিভাবে জ্বলে ওঠে, কিভাবে সেগমেন্ট গুলো জ্বলে না জ্বলে, এটা তোমাদের জন্য আমি একটু হোমওয়ার্ক দিব, কারণ তোমরা বাসায় পড়াশোনা করো না। এটা বাসায় পড়বা, কারো কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবা। সুন্দর করে লেখা আছে যে কিভাবে বিসিডি নাম্বার থেকে এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা কাজ করে। এই আচ্ছা রিদি, একটা কথা বলো তো আমাকে, যে লাস্ট ক্লাসে আমি সবাইকে অ্যাসাইন করছিলাম, অ্যাসাইনমেন্ট সবাই অ্যাসাইন পাইছো? না স্যার, স্লট তো এখনো পাইনি। কি বলে, সবাই তো আপলোড করছে। মানে ফার্স্ট অ্যাসাইনমেন্টেরটা তো হয়েছে, কিন্তু আরেকটা পরেরটা তো আমি দিই নাই। পরেরটা আমি দিব, মানে আমি অ্যাসাইন করি নাই, কিন্তু প্রথমটা সবাই অ্যাসাইন করছে তো সবাইকে, তাই না? জি স্যার, প্রথমটা নিয়ে তো কোনো সমস্যা নাই। স্যার করা হয়েছে স্যার। প্রথমটা হয়েছে স্যার। আচ্ছা, আজকে এই দুইটাই আমরা অ্যাসাইন করে দিব। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে তোমরা বাসায় একটু দেখে নিবা, দেখে আমাকে আস্ক করবা কোনো কোশ্চেন। আমি নেক্সট ক্লাসে এটার উপর আমি কোশ্চেন জিজ্ঞেস করব, কিভাবে কাজ করে না করে আমাকে এক্সপ্লেইন করবা, মাথায় রেখো। এর উপর মার্কস আছে। মনে রাখো, নেক্সট ক্লাসে এই 7 সেগমেন্ট ডিসপ্লের উপর তোমাদেরকে আমি কোশ্চেন করব, হয় অ্যানসার করবা অথবা আমার কাছে কোশ্চেন করবা, অ্যানসার আমি করব, যে কোনো একটা। ওকে, তাহলে ধরে নিচ্ছি আপাতত এই টপিক পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই। কারো কি কোনো কোশ্চেন আছে? থাকলে এখনই করো, না হলে আমরা নেক্সট টপিকে যাব আজকে। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন নাই? জীবনে তোমাদের কোশ্চেন থাকে না রে ভাই। আচ্ছা, তাহলে আমরা একটু যাই। একটু হোল্ড করো স্যার। আজকে শেষ করে দিলে কেমন হয় স্যার? মানে কারেন্টও নাই স্যার, মোবাইলে চার্জ। তোমাদের সারা জীবন এই এক্সকিউজ। আচ্ছা, আজকে শেষ করতে পারি একটা শর্তে। শর্ত মানতে রাজি আছো তোমরা? স্যার শর্তটা আগে বলেন। না না, শর্ত বলবো না, আগে বলো রাজি আছো কিনা। আজকে নেটওয়ার্কের প্রবলেম করছে না, ফোন হচ্ছে না। হ্যাঁ, আমি বললাম তো যে আমি আজকে আর ক্লাস নিব না একটা শর্তে।
তোমরা কি শর্তে রাজি আছো? কেউ রাজি নেই? কেউ শর্তে রাজি নেই? এই তোমরা ভয় করো কেন? তোমাদের কাছে কি জমি জমা লিখে নিবো? না স্যার, ক্লাসটাই কন্টিনিউ করেন স্যার। স্যার ভয় পাও? তো না শুনে কিভাবে হ্যাঁ বলবো স্যার বলেন। তোমাদের কাছ থেকে আমি জমি জমা লিখে নিবো নাকি? স্যার ধরেন আমরা যদি শর্তে হ্যাঁ বললাম, দেখা যাবে শর্তটা হচ্ছে হবে ক্লাস একটা পর্যন্ত নিয়ে। স্যার এখন যদি শর্ত হয় স্যার অনলাইনে সেমিস্টার ফাইনাল স্যার, তাহলে তো হবে না। ওইসব শর্ত দিব নাকি আমি? শোনো, শর্তটা হচ্ছে আজকে আমি ক্লাসটা এখানে শেষ করে দিলাম, সমস্যা নাই, যেহেতু রিয়া খারাপ, তোমাদের ওয়েদার খারাপ, আর তাহলে হচ্ছে আজকের ক্লাসটা আমরা এখানেই রাখি নাকি?